Okay, so let us have a look at this information. So খেয়াল করো আমরা ক্লোরোকুইন নিয়ে কথা বলছি তাই না? It's a medication primarily used to prevent and treat malaria in areas where malaria remains sensitive to its effects. তাই না? So এটার প্রধান ইন্ডিকেশন, প্রধান ইউজই হচ্ছে malarial disease, তাই না? Malarial fever এর against এটা কাজ করে। Certain types of malaria-resistant strains and complicated cases typically require different or additional medications. But কিছু ক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ ক্লোরোকুইন হয়তো অ্যালোন এটা কাজ করতে পারছে না। কেমন সিম্পল ক্লোরোকুইন দিয়ে আমরা হয়তো ম্যালেরিয়াল ফিভারটাকে ট্রিট করতে পারছি না। সো ডেফিনেটলি উই নিড অ্যাডিশনাল মেডিকেশন, এটার কথা বলা হচ্ছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে অনেক ক্ষেত্রে আমরা পেইন কিলার হিসেবে কি নেই, ধরো প্যারাসিটামল নেই, ঠিকভাবে যদি পেইন দূর না হয় কি করি আমরা, ডাইক্লোফেনাক ইউজ করি, তাই না? নিশ্চয়ই জানো এক্সট্রিম পেইন হলে কি করি, ইভেন আমরা মরফিনও নেই। পোস্ট সার্জিক্যাল যে পেইন হয়, কেমন পোস্ট সার্জারি যে পেইন, সেটার এগেনস্টে কিন্তু আমরা মরফিনও নিয়ে থাকি, বুঝতে পারছো, অ্যাজ এ পেইন কিলার। সো ডিপেন্ডস অন দ্য ডিজিজ কন্ডিশন, ডিজিজের কি অবস্থা সেটার উপর ডিপেন্ড করছে। Chloroquine is also occasionally used for amoebiasis that is occurring outside the intestine, rheumatoid arthritis, and lupus erythematosus. So আমরা বিভিন্ন ধরনের ডিজিজেও আমরা ইউজ করতে পারি। কেমন? The first thing is খেয়াল করো rheumatoid arthritis. So এটা মানে কি কেউ জানো তোমরা? জয়েন্ট পেইন। জয়েন্ট পেইন, কেমন? ভেরি ভেরি গুড, ভেরি গুড। কোথায় কোথায় জয়েন্ট আছে আমাদের? আমাদের জয়েন্ট কোথায়? পায়ের অস্থিতে, হাতের টেন্ডন, রাইট, হাতের কনুই হইতে পারে, হাঁটু হইতে পারে, তাই না? ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো এই ধরনের ডিজিজ আমরা ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ খেয়াল করো লুপাস ইরিথেমাটোসাস, এটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ বলতে বোঝাচ্ছে যে এটা আমাদের বিভিন্ন পার্ট, লেটস সে কিডনি বা লাংস বা ব্রেন বা স্কিন বা ব্লাড ভেসেল, এগুলাকে এফেক্ট করতে পারে এবং এদের সেলগুলোকে ড্যামেজ করে দিতে পারে। কেমন? আমাদের লাং সেল, ব্রেন সেল এগুলোকে ড্যামেজ করবে, আমাদের বডির সেল। কেমন? এটাকে বলো অটো ইমিউন ডিজিজ, যে আমাদের ইমিউন সিস্টেম মিস্টেকেনলি সে তোমার বিভিন্ন ধরনের ধরো যে প্যাথোজেনিক যে তোমার পার্টিকেলস গুলো আছে, কেমন প্যাথোজেনিক অর্গানিজমস, ওদেরকে বাদ দিয়ে যে হেলদি সেলগুলো আছে এদেরকে কিল করে ফেলতে পারে। কেমন? সো এই ধরনের কন্ডিশনকে আমরা বলছি লুপাস ইরিথেমাটোসাস, বুঝতে পারছো? অটো ইমিউন ডিজিজ। এবং এক্ষেত্রে আমাদের সেল ড্যামেজ বা টিস্যু ড্যামেজ বা ইনফ্লামেশন এই ধরনের কন্ডিশনগুলো হয়। সো এক্ষেত্রেও উই ক্যান ইউজ দিস পার্টিকুলার মেডিসিন। While it has not been formally studied in pregnancy, it appears safe. যদিও খুব বেশি স্টাডি করা হয় নাই প্রেগন্যান্সির সময়, বাট ধারণা করা হয় যে দিস ইজ particularly safe for the pregnant women. It was studied to treat COVID-19 early in the pandemic, যেটা তোমাকে বললাম যে COVID-19 এর ক্ষেত্রেও এটাকে ট্রায়াল দেওয়া হয়েছিল, either it is effective or not in this case. But these studies were largely halted in the summer of 2020 and is not recommended for this purpose. কেমন? প্রথমে কিন্তু এটা মনে করা হচ্ছিল যে ক্লোরোকুইনটা ভালো কাজ করে, ইভেন ইউএসএ তে এটা ইউজ করা হয়েছিল, কেমন দিস ক্লোরোকুইন, বাট ইন দ্য লং রান ইট প্রুভ টু বি আনসাকসেসফুল। যে দেখা যায় এটা ইউজ করলে আদার কিছু সিমটম দেখা দেয়, কেমন লাংসের আরো কিছু ক্ষতি হয় উল্টো। সো দ্যাট ইজ হোয়াই দ্য ট্রায়াল had been halted, stopped in 2020. It is taken by mouth. এবং ক্লোরোকুইন আমরা কিভাবে নিতে পারি? বাই হুইচ রুট? এই রুটটাকে কি বলি আমরা বলো তো? মাউথ দিয়ে নিলে কি রুট এটা? অ্যাজ এ ফার্মাসিস্ট, রাইট, ভেরি গুড, ওরাল রুট বলবো, কেমন, যেগুলো আমরা মাউথ দিয়ে নিচ্ছি। গুড। সো দ্য কমন সাইড ইফেক্টস, কেমন ক্লোরোকুইনের ক্ষেত্রে আমরা কি ধরনের সাইড ইফেক্ট দেখে থাকি? সো সাইড ইফেক্ট আর অ্যাডভার্স ইফেক্ট কি ডিফারেন্স বলবো দেখি? সাইড ইফেক্ট আর অ্যাডভার্স ইফেক্ট কি ধরনের পার্থক্য? সাইড ইফেক্ট গুলো স্যার সচরাচর সাধারণত যেগুলো হতে পারে যেমন নয়াপসিয়া, ভমিটিং এরকম টাইপের। আর অ্যাডভার্স ইফেক্ট গুলো হচ্ছে স্যার একটু মানে এই ডিজিজ কিছু কিছু ডিজিজ হইতে পারে যেগুলো জানি না, মানে এগুলো অনিশ্চিত এক ধরনের ডিজিজ হইতে পারে এরকম টাইপের। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কি বলে এটা ফর ইউ টক। সো এখানে যেটা বলার মতো ইনফরমেশন সেটা হচ্ছে সাইড ইফেক্টস এন্ড অ্যাডভার্স ইফেক্ট, এই দুটো হচ্ছে সেম থিং। কেমন আনওয়ান্টেড যে ইফেক্টগুলো আমরা পাই,
after taking a medication. বুঝতে পারছো? কোনো একটা মেডিসিন আমরা নিচ্ছি, তারপরে আমরা অ্যাজ এ রেজাল্ট এটা নেওয়ার পরে আমরা যে ধরনের আনওয়ান্টেড ইফেক্ট, আনডিজায়ারেবল যে ইফেক্টগুলো পাচ্ছি, দিস আর কল সাইড ইফেক্ট অর অ্যাডভার্স ইফেক্ট। তাই না? প্রত্যেকটা সাইড ইফেক্টই কি অ্যাডভার্স, আমাদের বডির জন্য কি ভালো সাইড ইফেক্ট? বুঝতে পারছো কি? ভালো না। Right. So ভালো না মানে অ্যাডভার্স। বুঝতে পারছো? So side effect, adverse effects are the same, but side effect and toxic effects are different. Toxic effect হচ্ছে ওভারডোজ, কোন একটা মেডিকেশন, কোন একটা ড্রাগ যদি আমরা এক্সেস অ্যামাউন্টে ইউজ করি, নরমাল রেঞ্জের বাইরে যখন ইউজ করব, তখন এটার যে ইফেক্ট, দিস আর কল্ড টক্সিক ইফেক্টস। কেমন? আর নরমাল ডোজের মধ্যে যখন থাকবে, দিস ইজ কল্ড সাইড ইফেক্ট অর অ্যাডভার্স ইফেক্ট। সবার কি মনে থাকবে এটা? ভেরি বেসিক ইনফরমেশন ফর এ ফার্মাসিস্ট। বুঝতে পারছো? এবং অনেক অনেক ইন্টারভিউতে, তোমাদের অনেক ইন্টারভিউ হবে সামনে, ইভেন হচ্ছে, তোমরা এই কোশ্চেনগুলো ফেস করবা। সাইড ইফেক্ট কি, অ্যাডভার্স ইফেক্ট কি, বা টক্সিক ইফেক্ট কি, কেমন, ডোজ কি, ডোজেস কি, ডোজেস ফর্ম কি, ভেরি ফান্ডামেন্টাল নলেজ। এবং এগুলাতেই দেখা যায় যে ভুল করে মোস্ট অফ দ্য কেস। বুঝতে পারছো? অনেকেই এগুলা মানে তোমার ভুল করে এগুলো বলার ক্ষেত্রে। So I hope that you will not make this mistake. So কি ধরনের সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট আমরা দেখবো এখানে, খেয়াল করো। The common side effects include muscle problems, loss of appetite, diarrhea, and skin rash. কেমন? লস অফ অ্যাপিটিট মানে কি জানো তোমরা? এটা লস অফ অ্যাপিটিট, জি স্যার, ক্ষুধা খাবারের মন্দা। স্বাদ রাইট, ক্ষুধা মন্দা বাংলা ভাষা। কেমন? যে খাবারে অরুচি হওয়া। এটা অনেকগুলা মেডিসিনের তোমার এই ধরনের সাইড ইফেক্ট দেখা যায়। কেমন? নট অনলি ক্লোরোকুইন but also many other drugs we can see this kind of side effects. Serious side effects include problems with vision, muscle damage, seizures, and low blood cell levels. কেমন? এই যে আরবিসি কে এফেক্ট করতে পারে। কেমন? কিছু ক্ষেত্রে ক্লোরোকুইন is a member of the drug class 4-aminoquinoline. কেমন? অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগগুলোর একটা ক্লাসিফিকেশন আছে বেসড অন দ্য স্ট্রাকচার। ওই স্ট্রাকচারের মধ্যে এটা 4-aminoquinoline ক্লাসের মধ্যে এটা পড়ছে। কেমন? ক্লোরোকুইন। As an anti-malarial, it works against the asexual form of the malaria parasite in the stage of its life cycle within the red blood cell. তাই না? নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের রেড ব্লাড সেল ইজ হাইলি এফেক্টেড ইন ম্যালেরিয়াল কেস। তাই না? কারণটা কি? ম্যালেরিয়াটা কোথায় গিয়ে বাসা বাঁধে বা কোথায় গিয়ে আমাদের ড্যামেজ করে? আমাদের রেড ব্লাড সেলকে সে আলটিমেটলি এফেক্ট করে। কেমন? এবং এটাকে হোস্ট মনে করে এখানেই সে লাইফ সাইকেল ক্রিয়েট করে। কেমন? So in this case, this kind of anti-malarial medicines will work there. এবং কি করবে? তাদের যে রিপ্রোডাকশন, কেমন, ম্যালেরিয়ার যে রিপ্রোডাকশন, ম্যালেরিয়ার যে গ্রোথ, সেটাকে কি করবে? ইনহিবিট করবে বা স্টপ করবে। How it works in rheumatoid arthritis and lupus erythematosus is unclear. যদিও আমরা জানি যে chloroquine is highly effective against arthritis or even erythematosus, but we don't know the exact mechanism. Chloroquine was discovered in 1934 by Mr. Hans Andersack. It is on the World Health Organization's list of essential medicines, and definitely it is available as a generic medication. বুঝতে পারছো? নরমালি তোমরা কি জানো যে ডক্টররা যে প্রেসক্রিপশন লিখে, নরমালি কিন্তু লেখার কথা জেনারিক নেই। এটা কি জানো তোমরা? ইজ দ্য রুলস যে তোমার একজন ডক্টর, he or she should write only the generic name, but what is happening in our country? ব্র্যান্ড নেম দিয়ে দেয় লিখে দেয় স্যার। Absolutely. কেন এটা বলো তো? কেন ব্র্যান্ড নেম লিখছে? স্যার মার্কেটিং এর কারণে। ডাক্তারকে সাজেস্ট করা হয় এই যে মার্কেটিং করার জন্য। রাইট, মার্কেটিং ম্যান তোমরা নিশ্চয়ই শুনেছো, তাই না? মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, এমআর বলা হয়। বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি, ওরা গিয়ে ডক্টরকে কি বলে? ডক্টরকে বিভিন্ন গিফট প্রদান করে, তাই না? বিভিন্ন ধরনের গিফট, ইভেন তোমার হ্যান্ড ক্যাশ, কেমন, এসি, ফ্রিজ, হোয়াটএভার, ডক্টরকে কনভিন্স করার জন্য কি করে? বিভিন্ন গিফট দিয়ে কনভিন্স করে। দেন ডক্টর আমরা কনফিউজড হয়ে যাব যে কোনটা নিতে হবে, কোন ব্র্যান্ডেরটা। নো, জেনারিক নেম লিখলে তো ভালো। তুমি কি ব্র্যান্ডেরটা বলতেছো? ব্র্যান্ড নেম লিখলে স্যার অনেক ব্র্যান্ড, আমরা কোনটা নিব? ডাক্তার যদি শুধু জেনারিক নেম লিখে দেয়, আমরা কোনটা নিব? আচ্ছা আচ্ছা, এখানে একটা ভালো একটা কোয়েশ্চেন করছো যে জেনারিক যখন লিখবে তখন তখন ওই যে পেশেন্ট সে কার সাথে কথা বলবে? ডেফিনেটলি সে ফার্মেসিতে যাবে, তাই না? ফার্মেসিতে গিয়ে কার সাথে আলাপ করবে? নর্মাল প্রসিডিউর, কার সাথে কথা বলবে?
ওষুধ একজন ফার্মাসিস্টের সাথে ডেফিনেটলি একজন কমিউনিটি ফার্মাসিস্টের সাথে সে কথা বলবে। তখন এই কমিউনিটি ফার্মাসিস্ট সে তখন হিসেব করবে যে কোনটা ওই পেশেন্টের জন্য বেস্ট। যেমন নিশ্চয়ই আমরা জানি যে বাংলাদেশে স্কোয়ার বা ইনসেপ্টা বা তোমার যে কি বলে বেক্সিমকো, তাই না, দে আর দ্য টপ ব্র্যান্ডেড। এবং কিছু মেডিসিন আছে আবার ধরো অন্য কোম্পানি তৈরি করছে, বাট সেটা আবার হাইলি পপুলার এবং ভালো কাজ করে। কেমন স্ট্যাটিস্টিক্স, বেসড অন স্যার স্ট্যাটিস্টিক্স। এখন তো সচরাচর প্রেসক্রিপশনে কমন নেমটা লিখে না, যে লিখে না, কোম্পানির কিন্তু ওইটার নামই লিখে দেয়। রাইট, অ্যাবসলিউটলি। কেমন, সো দিস ইজ দ্য ব্যাড প্র্যাকটিস। কেমন, এটা হচ্ছে অনৈতিক চর্চা, ইমোরাল প্র্যাকটিস। সো দ্য ডক্টর শুড রাইট অনলি দ্য জেনারিক মেডিসিন, যেটা আমি দেখেছি ইউরোপে। কেমন, জাস্ট জেনারিক টাইম, ডক্টর উইল রাইট অনলি দ্য জেনারিক টাইম, দেন এ ফার্মাসিস্ট উইল ডিসাইড হোয়াট টু গিভ টু দ্য পেশেন্ট। কেমন, পেশেন্টকে কি দিবে সেটা একজন ফার্মাসিস্ট ডিটারমাইন করবে বেসড অন স্ট্যাটিস্টিক্স। নিশ্চয়ই ফার্মাসিস্টের নলেজ থাকতে হবে যে হ্যাঁ এই রিলেটেড কোন মেডিসিন, কোন ব্র্যান্ডের মেডিসিনটা হাইলি ইফেক্টিভ। কেমন, যে পেশেন্টস কোনটা নিয়ে বেশি স্যাটিসফাইড। নিশ্চয়ই মার্কেট থেকে কি করবে, স্ট্যাটিস্টিক্স নিবে তারা, তাই না? দিস ইজ দ্য ফাংশন। তারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স নিবে এবং কন্টিনিউয়াসলি নিচ্ছে যে কোন ব্র্যান্ডটা হাইলি। হ্যাঁ বলো। ওষুধ বিক্রি করে ফার্মাসিস্ট হয় না। আমাদের জন্য তো স্যার ব্র্যান্ড নেম লিখে দিলেই ভালো হয় তাহলে। আচ্ছা হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে দেখো, বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে আমাদের ফার্মাসিগুলোতে ফার্মাসিস্ট নাই, তাই না, ফার্মাসিস্ট কাজ করে না ওইভাবে। তো বাংলাদেশের ক্ষেত্রে হয়তো ঠিক আছে, এটা মেনে নেওয়া যায় কিছু ক্ষেত্রে, বাট এটা আলটিমেটলি ইমোরাল প্র্যাকটিস। কেমন, মানে আই মিন তুমি যদি ফিজিশিয়ানস পয়েন্ট অফ ভিউ থেকে বলো বা ফার্মাসিস্টদের পয়েন্ট অফ ভিউ থেকে বলো, ডেফিনেটলি আনএথিক্যাল প্র্যাকটিস, তাই না? এবং এথিক্যাল চর্চা হয়তো কোনটা, যে প্রত্যেকটা ফার্মেসি শুড বি রান বাই এ ফার্মাসিস্ট। কেমন, তখন এটা আসলে ইমপ্লিমেন্ট করা ইজি হতো, যে একজন ডক্টর জেনারিক লিখতে পারতো, আর একজন ফার্মাসিস্ট তার নলেজ, তার তোমার এক্সপিরিয়েন্স থেকে সে নিশ্চয়ই টপ ব্র্যান্ডেড মেডিসিনটাই পেশেন্টকে দিত, তাই না? এখন তো দেখা যায় যে একদম লোয়ার লেভেলের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যে ড্রাগটা কেউ জানেও না বা চিনেও না, সেটাও কি একজন পেশেন্ট নিচ্ছে, তাই না, কিনতেছে ফ্রম দি ফার্মেসি। কেমন, সেটার ইফেক্টিভিটি উই ডোন্ট নো। এবং নিশ্চয়ই তোমরা জানো যে টপ যে ফার্মা কোম্পানি, ইভেন ইনসেপ্টার কথা, আমি যেখানে ছিলাম ইনসেপ্টা ফার্মা, ওরাও কিন্তু তৈরি করার সময় অনেক ধরনের কিছু ব্যাড প্র্যাকটিস করে, বুঝতে পারছো? ইভেন ইনসেপ্টা, তুমি স্কোয়ারও হয়তো করে, বুঝতে পারছো? যে ধরনের অ্যাটমসফিয়ার, যে ধরনের হিউমিডিটি থাকার কথা রুমের মধ্যে, কেমন, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, বিভিন্ন ধরনের কন্ডিশন আছে কিন্তু রুমের কন্ডিশন, রুমের প্রেসার, অক্সিজেন লেভেল, টেম্পারেচার, লাইটিং, পার্টিকেল কাউন্ট, অনেকগুলো ব্যাপার আছে। তো দেখা যাচ্ছে যে ইনসেপ্টটা এগুলো ঠিকভাবে ফলো করছে না। স্কোয়ারটা আমি জানি না আসলে কি হচ্ছে, বাট অ্যাট লিস্ট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো ইনসেপ্টটা আমি বলতে পারি যে আমি দেখেছি যে দে আর নট ফলো। তারা কখন ফলো করে, যখন দেখা যায় যে বাইরে থেকে, কেমন, বাইরে থেকে কোনো অডিটের লোকজন আসছে, তখন তারা এগুলো ফলো করে কিছুদিনের জন্য, বুঝতে পারছো? তো এই ধরনের ব্যাড প্র্যাকটিস গুলো আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যেও অনেক বেশি হচ্ছে। কেমন, টপ ব্র্যান্ডের যদি অবস্থা হয়, তাহলে বাকিগুলোর কি অবস্থা নিশ্চয়ই জানো। ওকে, সো দ্য নেক্সট থিং ইজ, আর কি ধরনের প্রবলেম হতে পারে, যে তোমার ভিশন, মাসল ড্যামেজ, সিজার্স অর লো ব্লাড সেল লেভেলস, এবং যেগুলো বলা হচ্ছিল যে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছিলাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ইরিথ্রোমাটাস ডিজিজের ক্ষেত্রে ওটা কাজ করে, এবং যেটা আমরা দেখেছি যে ইট ইজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনস, তাই না? ওয়ার্ল্ড ওয়াইড WHO যে লিস্টটা দিচ্ছে, সেই লিস্টের মধ্যে দিস ইজ অলরেডি ইনক্লুডেড, এবং 2 ইয়ার্স ইন্টারভ্যালে এই লিস্টটা কিন্তু কি করা হয়, আপডেট করা হয়, তাই না? অ্যাজ অল অফ ইউ নো প্রবাবলি। দেন chloroquine was discovered in 1934 by, আচ্ছা এটা তো বললাম অলরেডি। After that আমরা ইন্ডিকেশন অলরেডি জেনেছি, তাই না? We have known little bit about this, তোমার অ্যান্টি ম্যালেরিয়া, তাই না, ফার্স্ট। দেন দ্য সেকেন্ড যেটা, সেটা কি দেখো, অ্যামিবারসিস, দ্যাট মিন্স অ্যান্টামোeba হিস্টোলাইজিকা। কেমন, এই অ্যামিবার জন্য যে ধরনের প্রবলেমগুলো হয়, কি ধরনের প্রবলেম হয় নিশ্চয়ই তোমরা জানো। এই অ্যামিবারসিসের কি ধরনের প্রবলেম হতে পারে, এনি আইডিয়া? রাশ, তারপর হচ্ছে তারপর এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্যার স্টোমাকের স্টোমাকের ক্ষেত্রে আলসার, ভেরি গুড। স্টোমাকের ক্ষেত্রে আলসার, স্টোমাকের ক্ষেত্রে স্টোমাক পেইন, ইভেন ডায়রিয়া বা লিথার্জি, কেমন, এই ধরনের কিছু কন্ডিশন
হতে পারে in terms of amoebiasis. So anti-amoebiasis হিসেবে anti-amoebiotic ড্রাগ হিসেবে এটা ইউজ করা হচ্ছে কারেন্টলি। জাস্ট এ মিনিট, এটা কেন যাচ্ছে উপর নিচে যাচ্ছে, জাস্ট এ মিনিট। আচ্ছা, so in treatment of amoebic liver abscess, chloroquine may be used instead of or in addition to other medications in the event of failure or improvement with metronidazole or another nitronidazole within 5 days or intolerance to metronidazole or a nitronidazole. So আমরা এটাকে লিভার অ্যাবসেস, কেমন লিভার সেল ড্যামেজের ক্ষেত্রে যখন এটা তোমার অ্যামিবার কারণে হয় এই ধরনের প্রবলেম, তখন আমরা ক্লোরোকুইনকে কি করতে পারি, অন্যান্য যে মেডিকেশনগুলো আছে এদের সাথে ইন কম্বিনেশন উই ক্যান ইউজ দিস মেডিসিন ক্লোরোকুইন। প্লাস নাম্বার 3 যেটা বলা আছে দেখো, rheumatic disease. So rheumatic disease নিশ্চয়ই তোমরা জানো যে it really indicates the rheumatoid arthritis. কেমন এটা মেইনলি আর্থ্রাইটিসকেই তোমার নিতে হচ্ছে না, হ্যাঁ এখন যাচ্ছে। ওকে, আমরা মেইনলি তোমার 3টা ইন্ডিকেশন এখানে জানলাম, তাই না? অ্যামোবায়াসিস বা তোমার বিভিন্ন ধরনের যে আর্থ্রাইটিস প্রবলেম বা তোমার অ্যান্টি ম্যালেরিয়া, তাই না? ম্যালেরিয়ার এগেইনস্টে আমরা এটাকে ইউজ করতে পারি। And now what we are learning, তোমরা কি এটা দেখতে পাচ্ছ পুরো স্যার অর্ধেক ফুল আসছে এখন। ফুল আসছে না? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। সো হোয়াট উই নিড টু নো, এটা কি প্রেগন্যান্সির সময় বা প্রেগন্যান্ট উইমেন যখন তাদের এরকম ম্যালেরিয়াল ডিজিজ হবে তখন কি এটা ইউজ করা যাবে কিনা, কেমন উই নিড টু নো দিস। So chloroquine has not been shown to have any harmful effects on the fetus when used in the recommended doses for malarial prophylaxis. So ম্যালেরিয়ার জন্য যখন আমরা ইউজ করার চিন্তা করব, এমন কোনো জিনিস বা এমন কোনো হার্মফুল ইফেক্ট দেখা যায়নি যেটা ক্লোরোকুইন থেকে হতে পারে। এবং কিসের জন্য প্রবলেম, সেটা মানে প্রবলেম না, সেটা ফিটাসের জন্য খুব বেশি প্রবলেম না, এটা বলা হচ্ছে। So it is safe to use. And small amounts of chloroquine are excreted in the breast milk of lactating mother. So it could be excreted via breast milk of the lactating women. However, this drug can be safely prescribed to infants. The effects are not so harmful. বুঝতে পারছো? ইনফ্যান্টসের ক্ষেত্রে, I mean children's ক্ষেত্রে we can also use this medication. It is not so much harmful for them. তাদের যদি এরকম ম্যালেরিয়া বা অ্যামিবাসিস হয়, definitely we should consider to take this medicine. And what about the elderly? For the elder people, there is not enough evidence to determine whether chloroquine is safe to be given to people aged 65 or older. There is not much evidence. Since it is clear by the kidneys, toxicities should be monitored carefully in people with poor kidney functions. But একটা problem, we can see some sort of toxicities in the kidney. কেমন আমাদের কিডনি এবং হচ্ছে লিভার, এই দুইটা কিন্তু খুবই ভাইটাল অর্গান, নিশ্চয়ই তোমরা জানো। এবং অধিকাংশ ড্রাগের ক্ষেত্রে দেখবা যে ক্রনিক ইউজ বা ওভারডোজের ক্ষেত্রে কিডনি অথবা লিভার অথবা বোথ দে কুড বি ড্যামেজড। কেমন কিডনি অ্যান্ড লিভার, লিভারটা কেন, কারণ লিভার হচ্ছে আমাদের মেটাবলিজমের টার্গেট সাইট। সো দিস কুড বি ওয়ান অপশন। এন্ড কিডনি ইজ দ্য ফিল্টারিং সাইট, আমাদের ড্রাগ যাবে বডিতে, কাজ করবে, কাজ শেষে কি হবে, নিশ্চয়ই বের হয়ে যাবে। সো ইন দিস কেস আওয়ার কিডনি কুড বি অ্যাফেক্টেড। So here are some drug interaction. কেমন যেটা তোমাদের আগেরটা তো বললাম মেট্রোনিডাজোলের ক্ষেত্রে there were some drug interaction and we are getting some interaction also here. জি স্যার, দেখা যায়। আচ্ছা আচ্ছা, so it could interact with some drugs like ampicillin. Ampicillin এটা কি ধরনের ড্রাগ তো জানো? ampicillin আইডিয়া, তোমাদের আইডিয়া কেমন ড্রাগ নিয়ে দেখি? ampicillin কি ধরনের ড্রাগ? ক্রুড মানে নো, আচ্ছা ampicillin is antibiotic. অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে নাকি? সিম্পল অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল। রাইট, অ্যান্টিব্যাকটেরিয়াল বা আমরা বলি এটাকে অ্যান্টিবায়োটিক। এবং এটা পেনিসিলিনের একটা অংশ, এবং পেনিসিলিন গ্রুপের একটা সদস্য এমপিসিলিন। যাই হোক, সো এমপিসিলিনের লেভেল মে বি রিডিউসড বাই ক্লোরোকুইন। লেটস সে ধরো আমরা ক্লোরোকুইনও নিচ্ছি আবার এমপিসিলিনও নিচ্ছি একসাথে। সো ক্লোরোকুইনটা কি করতে পারে, এমপিসিলিনের যে লেভেল, এমপিসিলিনের যে ব্লাড লেভেল বা এটার যে ইফেক্ট সেটাকে কমিয়ে দিতে পারে। অ্যান্টাসিডের ইফেক্টও কি করে দেখো, ইট মে রিডিউস দ্য অ্যাবজর্পশন অফ দ্য ক্লোরোকুইন। ক্লোরোকুইনের যে অ্যাবজর্পশন ইন দ্য ব্লাড সেটাকে কমিয়ে দিতে পারে, বুঝতে পারছো অ্যান্টাসিড গুলো। সো অ্যান্টাসিড মানে কি, অ্যান্টি অ্যাসিড, অ্যাসিডের বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ রাইট রাইট। তোমরা কেউ কখনো খেয়েছো অ্যান্টাসিড? জি স্যার, এটা তো খাওয়া হয়। কখন নিতে হবে অ্যান্টাসিড? আমাদের যখন অ্যাসিডিটি হয় তখন। রাইট, কেমন গ্যাস্ট্রাইটিস, ভেরি গুড, গ্যাস্ট্রাইটিস বলবা, নট গ্যাস্ট্রিক অ্যাসিড, তোমরা বলবা গ্যাস্ট্রাইটিস, বুঝতে পারছো? গ্যাস্ট্রিক বলতে জাস্ট আমরা বোঝাচ্ছি স্টোমাক। সো গ্যাস্ট্রাইটিস মিন্স দ্য হাইপার অ্যাসিডিটি ইন দ্য স্টোমাক। কেমন হাইপার অ্যাসিডিটি বলো বা গ্যাস্ট্রাইটিস বলো বা গ্যাস্ট্রিক আলসার বলো, কেমন দিস আর দ্য কমন নেম। যাই হোক, দেন সাইমেটিডিন। সো এখানে একটা ড্রাগ ইন্টারঅ্যাকশন হতে পারে। ইট মে ইনহিবিট দ্য মেটাবলিজম অফ ক্লোরোকুইন।
কেমন? সাইমেটিডিন এটা কি? এটাও তোমার অ্যান্টিঅ্যাসিড, কেমন? অ্যান্টিঅ্যাসিড হিসেবে কাজ করে সাইমেটিডিন, ফ্যামোটিডিন ইত্যাদি ইত্যাদি। সাইক্লোস্পোরিন এটা আমরা আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউজ করি, কেমন? আর্থ্রাইটিসের ক্ষেত্রে উই ক্যান ইউজ দিস। দেন ম্যাফ্লোকুইনও আমরা ইউজ করতে পারি, আই মিন ইউজ করতে পারি না। ম্যাফ্লোকুইন কি করে দেখো, ইট মে ইনক্রিজ দ্য রিস্ক অফ কনভালশন। সো হোয়াট ইজ ম্যাফ্লোকুইন? তোমরা জানো কিনা কেউ ম্যাফ্লোকুইন কি জন্য ইউজ করা হয়? ক্লোরোকুইনের মতো না নামটা, জি স্যার। তাই না? সো এটাও কি ম্যালেরিয়ার ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হয় ম্যাফ্লোকুইন। সো এই ম্যাফ্লোকুইন কি করতে পারে? মে ইনক্রিজ দ্য রিস্ক অফ কনভালশন। আমরা যদি ক্লোরোকুইন ম্যাফ্লোকুইন একসাথে নেই তাহলে it could increase the risk of convulsion. Convulsion means কিছু কি বলে এটা, বাংলা ভাষা কি যেন বলে, সিজার টাইপের প্রবলেম, কেমন? যে হঠাৎ করে তোমার মাথা ঘোরাবে, খিঁচুনি স্যার। খিঁচুনি বলে, রাইট। সো এই ধরনের যে প্রবলেম সেটা হতে পারে যদি আমরা ম্যাফ্লোকুইন ইউজ করি, কেমন? আচ্ছা, দেন ফর্মুলেশন কেন প্রবলেম হচ্ছে? Chloroquine comes in tablet form as the phosphate, sulfate, and hydrochloride salts. Chloroquine is usually dispensed as the phosphate. Normally আমরা মার্কেটে পাচ্ছি কি আকারে? ক্লোরোকুইন ফসফেট আকারে এটাকে পাচ্ছি, বুঝতে পারছো? অ্যাজ এ সল্ট ফর্ম এটাকে পাচ্ছি। কেন সল্ট ফর্ম পাচ্ছি? কারণ এটা ওয়াইডলি সলিবল। যদি এটাকে আমরা ধরো যে ইয়ে করি, ডিসপেন্স করতে চাই, কেমন? আমাদের বডিতে গিয়ে সে যাতে খুব দ্রুত কি হয়, সলিবল হয়, বুঝতে পারছো? আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফ্লুইডে বা স্টোমাকে সে যাতে দ্রুত ডিজলভ হয়। এরকম হচ্ছে কেন তো? জি স্যার, অর্ধেক দেখা যায়। এখন ফুল আসছে। রাইট। সো এটা আমরা বিভিন্ন সল্ট আকারে ফর্মুলেশন করতে পারি। আর এখানে তোমরা কয়টা ব্র্যান্ড নেম দেখতে পাচ্ছ, কেমন? সাম অফ দ্য ব্র্যান্ড নেমস জাস্ট টু রিমেম্বার। স্যার ক্লোরোকুইন কি সিস্টেমিক ড্রাগ, রক্তের সাথে মিশে যায় নাকি? জাস্ট আ মিনিট। আচ্ছা, এখানে তোমরা দেখো বাংলাদেশে কয়টা ব্র্যান্ড দেখতে পাচ্ছ, কেমন? আওয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা বিভিন্ন নামে কি করছে, ক্লোরোকুইন তৈরি করছে, তাই না? সো অন দ্য ভেরি লেফট ইউ ক্যান সি দ্য ব্র্যান্ড নেমস, এবং ইন দ্য ফোর্থ কলাম ইউ ক্যান সি দ্য ম্যানুফ্যাকচারার, এন্ড ইন দ্য থার্ড কলাম ইউ ক্যান সি দ্য ডোজেস ফর্ম, তাই না? কি কি ফর্মে এটাকে আমরা তৈরি করছি, ট্যাবলেট বা সিরাপ, তাই না? এই ধরনের ফর্মে এটাকে আমরা তৈরি করছি। এরকম হচ্ছে কেন? লাস্ট পয়েন্টে আমরা আসতে পারছি না কেন? রাইট, কেমন? দ্য লাস্ট পয়েন্ট এটা সিনথেসিস, যেটা তোমরা অন্য যে লেকচার শিট ওটাতে তোমরা দেখেছো, হ্যাঁ? সিনথেসিস প্রসেস। So this is a very common synthesis process for the production of chloroquine. আমি এখানে জাস্ট তোমরা যেটা জানবা রিঅ্যাক্টেন্ট, কেমন? কে কে রিঅ্যাকশন করে কি তৈরি করতেছে এবং কিসের প্রেজেন্সে। So this information you should learn from this. So I think this is the নিচে যাচ্ছে না কেন? আচ্ছা, যাই হোক। So I think that is the end of our lesson about chloroquine. কেমন? So far কোনো কোয়েশ্চেন আমাদের regarding to this chloroquine নিয়ে কোনো কোয়েশ্চেন, কোনো ইনফরমেশন তোমরা জানতে চাও? Systemic, definitely, কেমন? Definitely systemic medication, very good. বুঝতে পারছো? Most of the medication, I mean ধর more than 90% medication হচ্ছে তোমার systemic drug. They will enter into the systemic circulation, they will be absorbed, কেমন? And then go into the circulation. আর নন সিস্টেমিক বলতে কি বুঝো বলো তো দেখি? কে জিজ্ঞেস করলা সিস্টেমিক নন সিস্টেমিক? আমি হ্যাঁ, সো নন সিস্টেমিক মানে কি তাহলে বলো দেখি? যেগুলো স্যার ওই রক্তের সাথে মেশে না, মানে ব্লাড সার্কুলেশনের সাথে যায় না, এগুলো সাধারণত। রাইট, কোন এক্সাম্পল? রাইট, কোন এক্সাম্পল তোমার মনে আছে নন সিস্টেমিক ড্রাগের এক্সাম্পল? স্যার অ্যান্টাসিড, ওই যে বাজারে পাওয়া যায় অ্যান্টাসিড প্লাস, এইগুলো। Right, very good, very good. So you have got some very good knowledge. Come on, very good. Keep it up and learn more and more about drugs. Good. So thank you very much, everybody. আর তোমরা দেখা যাক within next week or after that we'll give you some topics. কেমন? কিছু টপিক দিয়ে দিব। তোমরা স্টুডেন্ট কতজন বলো তো কি? How many students in your batch? কতজন স্টুডেন্ট তোমাদের ব্যাচে? ওখানে একটু তোমরা শুনতে পাচ্ছ? আমাদের 2 এর তো হচ্ছে 20 জন। 2 এ2A বাসার বাইরের কতজন?
আচ্ছা 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 এটা তো টোটাল জানি না। স্যার আমরা 7 জন। আই মিন 27 তাই সব তো মিলে মনে হয় 30 জন। 30 হবে আচ্ছা 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 গুড ঠিক আছে সো গেট রেডি আমি তোমাদেরকে সবাইকে কেমন এভরিবডি যাদের নাম আমি পাবো জিসিআর এ কেমন সবাইকে আমি একটা করে টপিক দিব ঠিক আছে এসেনশিয়াল ড্রাগস প্রত্যেককে একটা করে এবং কি কি টপিক তোমরা কভার করবা কিভাবে প্রেজেন্ট করবা ডেফিনেটলি ইন দ্য নেক্সট লেসন আই উইল এক্সপ্লেইন কেমন নেক্সট লেসনে আমি এগুলো এক্সপ্লেইন করব টপিক দিব and then after that কেমন after that you will present the presentation ঠিক আছে একদিনে হয়তো 10 জন ইন্ডিভিজুয়াল মেডিসিন দিবেন, তারপরে ওইটার উপর অ্যাসাইনমেন্ট। না না ওইটার উপর অ্যাসাইনমেন্ট না কেমন জাস্ট প্রেজেন্টেশন এখন দিবা কেমন যে টপিকগুলো দিব কমপ্লিট দা প্রেজেন্টেশন এবং আফটার দ্যাট এবং পরে একদম ধরো ফাইনাল পরীক্ষার আগে আমরা একটা ক্লাস টেস্ট নিয়ে নিব বা একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি কেমন সো সি অ্যাবাউট দিস ওকে স্যার বলছিলাম স্যার আজকের স্লাইডটা কি স্যার নতুন স্লাইড স্যার? আজকের নতুন না না একটা পুরানো একটা নতুন রাইট একটা পুরানো একটা নতুন সবগুলো আমি তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করতেছি কেমন নতুন পুরানো যা আছে ঠিক আছে ইনক্লুডিং দ্য স্যার ভিডিও ক্লাসগুলো স্যার ইউটিউবে দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর ঠিক আছে তাহলে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আর তোমাদের একটা স্ক্রিনশট আমার নিতে হবে সো জাস্ট ওয়েট এ মিনিট স্যার প্যারাসিটামলের সিনথেসিস বুঝাইছিল মানে বুঝাবেন বলছিলেন। আচ্ছা রাইট 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 তুমি বলছিলা জাস্ট এ মিনিট তাই যা যা আর ওকে আমি একটু দেখা দিচ্ছি এটা সো একটু ওয়েট করো না জাস্ট ফিউ সেকেন্ডস So wait a minute, কেমন একটু ওয়েট করো আসছে পেজটা ওকে সো এই প্যারাসিটামল তো এটা তৈরি করার সবকিছুই আছে আচ্ছা এখন আমি তোমাকে দেখাচ্ছি হাউ টু প্রোডিউস দিস ওকে তোমরা কি দেখতে পাচ্ছো বলো দেখি স্যার এখন স্যার, স্ক্রিন share শেয়ার হয়নি। হয়নি তোমরা স্লাইডটা স্যার এখন হইছে হ্যাঁ বুঝিনি সো স্যার, কে জানি আমি। কোশ্চেন করলা স্যার কি আমি। জানতে চাচ্ছিলা আচ্ছা সুমি জানতে চাচ্ছো সো খেয়াল করো paracetamol can be prepared by an acetylation of para-aminophenol by acetic anhydride কেমন খেয়াল করো এই রিঅ্যাকশনটা যে রিঅ্যাকশনের মাধ্যমে প্যারাসিটামলটা হচ্ছে এটাকে আমরা বলছি অ্যাসিটাইলেশন বিক্রিয়া কেমন বা অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন এবং এখানে রিঅ্যাকটেন্ট কে কে আছে কারা কারা বিক্রিয়া করবে নাম্বার 1 প্যারা এমিনোফেনল কেমন এই দেখো এমিন গ্রুপটা কোন পজিশনে আছে প্যারা পজিশনে নিশ্চয় তোমরা জানো অর্থ ম্যাটা এন্ড প্যারা সো এটা হচ্ছে প্যারা এমিনোফেনল এই OH মানে হচ্ছে ফেনল বেনজিনের সাথে OH মিন্স ফেনল বুঝতে পারছো সো ইটস এ পি অ্যামিনোফেনল বা প্যারা এমিনোফেনল প্লাস কার সাথে রিঅ্যাকশন করবে উইথ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এই যে কম্পাউন্ড কেমন এই যে কেমিক্যাল এটাকে আমরা বলছি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বুঝতে পারছো CH3CO ও CH3CO সো এটাকে আমরা বলছি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সো এই দুইটা রিঅ্যাকশন করবে ইন দ্য প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে এবং হিট কেমন আমরা টেম্পারেচার প্রোভাইড করব এন্ড দেন হোয়াট উইল হ্যাপেন অ্যাকচুয়ালি দেখো এই যে NH2 এখানে দেখতে পাচ্ছিলা একটা হাইড্রোজেন চলে যাবে এখান থেকে খেয়াল করো একটা হাইড্রোজেন চলে গিয়ে কি অ্যাড হবে দেখো এই পার্টটা অ্যাড হবে এই পার্ট খেয়াল করো এটাকে আমরা বলি অ্যাসিটাইল মূলক CH3CO এখানে অ্যাড হবে বুঝতে পারছো এই যে H এর জায়গায় কি আসবে দেখো NH এই যে এটা চলে আসছে CH3CO বুঝতে পেরেছো এই যে অ্যাসিটাইল গ্রুপ এটা গিয়ে এখানে অ্যাড হইছে দ্যাটস ইট এইজন্য এটাকে বলছি আমরা অ্যাসিটাইলেশন বিক্রিয়া তারপরে কি হচ্ছে দেখো এই যে বাকি অংশটা এই যে দেখো বাকি অংশটা এটা কি করবে এই যে হাইড্রোজেনটা এখানে ছিল এক্সট্রা এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে CH3COOH সৃষ্টি হবে এই দিস ইজ CH3COOH বুঝতে পারছো এটা জি স্যার। আর Everybody? স্যার এই যে 3 থেকে 4 ড্রপস মানে কি হচ্ছে গিয়া হাইড্রো মানে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 3 থেকে 4 ড্রপস দিতে হবে। নো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বলতে আমরা বোঝাচ্ছি খুব এক্সেস ঘনমাত্রা লেটস সে ধরো যে 1 মোলার সালফিউরিক অ্যাসিড বা 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড কেমন ওই ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিডটা যদি আমরা 3 থেকে 4 ড্রপ দেই
রিঅ্যাকশন মিডিয়াতে, কেমন, যে বিকারের মধ্যে রিঅ্যাকশনটা হবে বা হোয়াটএভার যে কন্টেনারে হবে রিঅ্যাকশনটা, সেখানে আমরা জাস্ট 3-4 ড্রপ সালফিউরিক অ্যাসিড দিয়ে দিব, কেমন, মিশাবো। সেটা কি করবে, রিঅ্যাকশনের গতিটাকে বৃদ্ধি করবে, কেমন, খুব দ্রুত প্যারাসিটামল তৈরি হবে। বুঝতে পেরেছো? জি স্যার। গুড। সো এই দুইটাকে আমরা বলছি রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট, কেমন। সো দিস ইজ দ্য summary of the paracetamol synthesis. Good. So thank you very much everybody for joining. আসসালামু আলাইকুম। Welcome salam. Welcome salam. স্যার আসসালামু আলাইকুম।